আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চিন্তা করুন তো, হঠাৎ করে যদি শোনেন সংযুক্ত আরব আমিরাত ওপেক বা ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে, কেমন লাগবে? ঠিক এমনই এক ব্রেকিং নিউজ আর তার পেছনের কারণগুলো নিয়েই আজ আমরা কথা বলবো। এটা শুধু তেলের বাজারের কোনো সাধারণ খবর নয়, এর গভীরে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ের অনেক বড় বড় হিসাব নিকাশ। চলুন পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে পড়ে তা হল, এমনটা কেন হবে? একটা প্রধান তেল উৎপাদনকারী দেশ হঠাৎ করে কেন বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাববে? এর পেছনে কি শুধুই অর্থনীতির হিসাব, নাকি অনেক গভীর কোনো ভূ রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? 13%, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ওপেকের মোট তেল উৎপাদনের পুরো 13%ই আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। তারা এই জোটের তৃতীয় বৃহত্তম উৎপাদক। তো বুঝতেই পারছেন, আমিরাতের এই প্রস্থান বিশ্বব্যাপী তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওপেকের ক্ষমতার ওপর ঠিক কতটা বড় আঘাত। এটা পরিষ্কার প্রমাণ করে যে আমিরাত চাইলেই একাই বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলতে পারে। পর্ব 1, প্রাথমিক কারণ, ওপেক থেকে প্রস্থান। তো প্রথম দেখায় মনে হতে পারে এটা হয়তো শুধুই তেল উৎপাদন আর কোটা নিয়ে একটা সিদ্ধান্ত। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড আন্দ্রেয়াস ক্রিগের বিশ্লেষণ যদি আমরা দেখি, তাহলে বুঝব আমিরাতের এই পদক্ষেপ আসলে তাদের অনেক বড় একটা পরিকল্পনার অংশ। তারা শুধু ওপেকের উৎপাদন কোটা নিয়েই বিরক্ত নয়, তারা বরং এই অঞ্চলের প্রতিটি বহুপাক্ষিক জোট বা সংস্থা নিয়ে নতুন করে হিসাব করছে। আরব লীগ, ওআইসি, এমনকি জিসিসির মতো সংস্থাগুলোকেও আমিরাত এখন অনেকটাই অকার্যকর বা শুধুই কথার আসর হিসাবে দেখছে। বিশেষ করে ইরানের ক্রমবর্ধমান হুমকির মুখে তারা এমন জোট চাইছে যা সত্যি কাজে আসবে, শুধু কাগজি কলমে পড়ে থাকবে না। পর্ব 2, গভীরে দৃষ্টিপাত, সৌদি আরবের সাথে প্রতিদ্বন্দ্বিতা। এবার যদি আমরা ওপরের খোলসটা ছেড়ে একটু গভীরে যাই, তাহলে আসল চিত্রটা দেখতে পাব। ওপেক ছাড়ার এই সিদ্ধান্ত গভীরভাবে জড়িয়ে আছে সৌদি আরবের ছায়া থেকে বেরিয়ে আসার একটা তীব্র আকাঙ্ক্ষার সাথে। 1980-র দশকে জিসিসি গঠনের সময় সৌদি আরব ছিল অনেকটা বড় ভাই, আর এমিরাত ছিল তাদের ছোট অংশীদার বা জুনিয়র পার্টনার। কিন্তু এখনকার চিত্র পুরোপুরি আলাদা। এমিরাত এখন আর সেই ছোট পার্টনার নেই, তারা আঞ্চলিক মঞ্চে নিজেদেরকে সৌদি আরবের একেবারে সমকক্ষ এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়েছে। আমিরাতের এই নতুন রূপটা ভালোভাবে বুঝতে হলে আমাদের মধ্যম শক্তি বা মিডল পাওয়ার কনসেপ্টটা বুঝতে হবে। মধ্যম শক্তি হল এমন একটা রাষ্ট্র যারা হয়তো পরাশক্তি নয়, কিন্তু বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে স্বাধীন আর খুব শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে। আমিরাতের বর্তমান বৃহত্তর কৌশলটাই হল রিয়াদ বা সৌদি আরবের একেবারে সমকক্ষা হওয়া। এই সমকক্ষ হওয়ার লড়াইয়ের একটা বড় প্রমাণ হল আব্রাহাম অ্যাকর্ডস। আমিরাত মূলত এমন কিছু বহুপাক্ষিক কাঠামো তৈরি করতে চাইছে যার কন্ট্রোল পুরোপুরি তাদের নিজেদের হাতেই থাকবে। একটা দারুণ ব্যাপার খেয়াল করুন, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও সম্ভবত কখনোই এই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না। কেন? কারণ তারা খুব ভালো করেই জানে এটা একটা আমিরাতি উদ্যোগ, আর এতে যোগ দেওয়ার মানেই হল আমিরাতে ছাতার নিচে চলে যাওয়া। পর্ব 3, গভীর স্রোত, অস্ত্রায়িত পারস্পরিক নির্ভরতা। এতক্ষণ তো আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখলাম, চলুন এবার আরও একটু গভীরে, একেবারে গভীর স্রোতে ডুব দেয়া যাক। আমিরাত আসলে ঠিক কিভাবে এই জটিল বৈশ্বিক চালগুলো চালছে, এটা বুঝতে হলে অস্ত্রায়িত পারস্পরিক নির্ভরতা বা ওয়েপনাইজড ইন্টারডিপেন্ডেন্স ধারণাটা বুঝতে হবে। এর মানে হল অন্য দেশগুলোর সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তোলা যাতে সেই সম্পর্ক থেকে নিজের জাতীয় স্বার্থ আদায়ের জন্য একটা বড় ধরনের লিভারেজ বা সুবিধা বের করে আনা যায়। আবুধাবির অতি বাস্তবাদী বা আলট্রা রিয়েলিস্ট পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি হল এটা। আমিরাতের বহুমুখী বৈশ্বিক কৌশলটার দিকে একটু চোখ বুলায় চলুন। তারা একই সাথে পূর্ব ও পশ্চিম দুই দিকেই দারুণভাবে ব্যালেন্স করছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে কারেন্সি সোয়াপ চুক্তি করছে, আবার ঠিক একই সাথে চীনের সাথেও সম্পর্ক আরও মজবুত করছে। ওদিকে রাশিয়ার সাথেও তাদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক, আবার ইসরায়েলের সাথেও চুক্তি করেছে। মানে সবার সাথেই সম্পর্ক রাখছে যাতে সবার কাছ থেকেই সর্বোচ্চ সুবিধা আদায় করা যায়। এটাকে আক্ষরিক অর্থে মাস্টার ক্লাস কূটনীতি বলা যায়।
তবে মজার ব্যাপার হল এই চরম আক্রমণাত্মক ভূ রাজনৈতিক চালগুলো আমিরাতের ভেতরেই কিন্তু বেশ ঘর্ষণের সৃষ্টি করছে। এর কারণ দুবাই এবং আবুধাবির ইকোনমিক মডেলের বিশাল পার্থক্য। দুবাইয়ের অর্থনীতি মূলত সার্ভিস বা পরিষেবা ভিত্তিক। ব্যবসা বাণিজ্যের জন্য তাদের খুব স্থিতিশীল একটা পরিবেশ দরকার। রাজনীতির চেয়ে তাদের কাছে ব্যবসায়ী আগে। অন্যদিকে আবুধাবির মডেলটা একদমই অন্যরকম। আবুধাবির অর্থনীতি মূলত একটা রেন্টিয়ার অর্থনীতি। তেলের বিপুল সম্পদ আর সার্বভৌম মূলধনের পাহাড় থাকার কারণে আবুধাবি কিন্তু দুবাইয়ের চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক ঝুঁকি নিতে পারে। বাইরের যে কোনো অর্থনৈতিক ধাক্কা তারা খুব সহজেই সামলে নিতে পারে। আর ঠিক এই জিনিসটাই তাদের এমন আক্রমণাত্মক অবস্থান নেওয়ার সাহস যোগাচ্ছে। পর্ব ৪, মহাসাগরের তলদেশ, নিরাপত্তার শূন্যতা। আমরা এতক্ষণ যে স্তরগুলো নিয়ে কথা বললাম, এবার তারও নিচে একেবারে মহাসাগরের তলদেশে যাওয়ার সময় হয়েছে। এখানকার মূল কাহিনীটা হল শুধুই টিকে থাকার লড়াই। উপসাগরীয় দেশগুলো এবং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম হল হরমুজ প্রণালী। যদি কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে যায় বা একটু বাধাগ্রস্ত হয়, তবে সেটা হবে এক কথায় বিপর্যয়কর। এই অস্তিত্ব রক্ষার ভয়টাই আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর প্রতিটি সিদ্ধান্তকে ভীষণভাবে প্রভাবিত করছে। আর এই ভয়ের আগুনে ঘি ঢালছে খোদ ওয়াশিংটনের নীতি। ভাবুন তো, জিসিসি দেশগুলো সম্মিলিতভাবে $3.6 ট্রিলিয়ন ব্যয় করেছে, কিন্তু বিনিময়ে তারা কাঙ্ক্ষিত নিরাপত্তাই পায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যে কোনো আলোচনায় উপসাগরীয় দেশগুলোকে স্রেফ বাইরে রাখা হয়। ওয়াশিংটনের ওপর তারা আর ভরসা রাখতে পারছে না। তাদের সব সময় ভয় কাজ করে যুক্তরাষ্ট্র হয়তো যে কোনো সময় এই অঞ্চল থেকে হঠাৎ করেই মুখ ফিরিয়ে নেবে। পর্ব ৫, খণ্ডিত উপসাগরীয় অঞ্চল। এই যে প্রচণ্ড বাইরের চাপ আর নিরাপত্তার অভাব, এটা গোটা গালফ কোঅপারেশন কাউন্সিলের ভেতরেই কিভাবে ফাটল ধরিয়েছে, আসুন সেটা দেখি। একই জিসিসির সদস্য হয়েও ইরানের হুমকি মোকাবেলায় এই দেশগুলোর দৃষ্টিভঙ্গি কতটা আলাদা সেটা দেখলেই অবাক হতে হয়। ওমান চাইছে সবার সাথে মিলে একটা যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করতে। এদিকে সৌদি আরব আর কাতার একটা মাঝামাঝি রাস্তা নিয়ে সক্রিয় মধ্যস্থতা করার চেষ্টা করছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন বিশ্বাস করে কঠোর প্রতিরোধ আর শক্তি প্রদর্শনে। এই মারাত্মক মতপার্থক্যের কারণেই এই মুহূর্তে পুরো অঞ্চলের পক্ষে কোনো ঐক্যবদ্ধ জবাব দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই বিভাজনের সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখেছি সাম্প্রতিক জেদ্দা শীর্ষ সম্মেলনে। জিসিসির মতো এত গুরুত্বপূর্ণ একটা সম্মেলনে ওমান আসেইনি, আর সংযুক্ত আরব আমিরাত পাঠিয়েছিল তাদের দ্বিতীয় সারির বা তুলনামূলক নিচু পদের প্রতিনিধিদের। এই খালি চেয়ারগুলোই নীরবে জানান দিচ্ছে যে জিসিসির ভেতরের ফাটলটা আসলে কতটা গভীর। তবে এত সব বিভেদ আর দ্বন্দ্বের পরও ড. আন্দ্রেয়াস ক্রিগের একটা কথা আমাদের একটা ধ্রুব সত্য মনে করিয়ে দেয়। তিনি বলেছেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। এমন এক আন্তঃসংযোগ রয়েছে যা চাইলেই ছিন্ন করা যায় না। আদর্শিক ফাটল বা প্রতিদ্বন্দ্বিতা যতই গভীর হোক না কেন, ভৌগোলিক অবস্থানের কারণেই শেষ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কোনো না কোনোভাবে এক টেবিলে বসতেই হবে। আজকের এই বিশ্লেষণটি চলুন একটা ভাবনার খোরাক দিয়ে শেষ করি। যদি অস্তিত্ব রক্ষার এত বড় একটা সংকটও উপসাগরীয় অঞ্চলকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে শেষ পর্যন্ত কোন জিনিসটা তাদের এক করতে পারবে? সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার এই সিদ্ধান্তটা শুধু একটা অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটা খণ্ডিত এবং সদা পরিবর্তনশীল মধ্যপ্রাচ্যের নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি নতুন অনেক কিছু জানতে পেরেছেন।